So let's get started. Today we'll be discussing the phrase and clause. So what is phrase? Phrase এর বেসিক কি? ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে সেখানে তোমার সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে না, হয় সাবজেক্ট থাকলে ফাইনিট ভার্ব থাকবে বা ফাইনিট ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে আর একটা থাকবে না। এখন শব্দগুচ্ছ মানে কি? এক বা একাধিক শব্দ, একাধিক শব্দ, এক না একাধিক শব্দ। এখন একাধিক শব্দ মানে কয়টা শব্দ? অবশ্যই 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 দুই বা ততোধিক। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড একটা জিনিস আছে, ওইটা পরে। দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি অর্থ বা আংশিক অর্থ প্রকাশ করে, আংশিক অর্থ যদি প্রকাশ করে তাহলে তাকে আমরা ফ্রেজ বলবো। যেরকম ধরো আমাদের একটা বেসিক কনসেপশন হচ্ছে একটা ওয়ার্ড একটা শব্দই, নর্মালি একটা শব্দই যদি কম্পাউন্ড নাউন হয় তাহলে ওটা অন্য হিসাব। বাট ধরো বক্স, বক্স যে একটা শব্দ, বাট আমি যদি বলি বিগ বক্স, তার মানে কি একটা দুইটা তিনটা শব্দ, এইটা দিয়ে কিন্তু আমার একটা আংশিক অর্থ প্রকাশ পাইছে। আংশিক অর্থটা কিরকম ভাইয়া? যে একটা বড় বক্স। তো যেহেতু আমার এটা আংশিক অর্থ প্লাস হচ্ছে শব্দগুচ্ছ, এজন্য একে আমরা কি বলতেছি বলতো? এজন্য আমরা একে বলতেছি ফ্রেজ। এজন্য একে আমরা বলতেছি ফ্রেজ। আর ক্লজ মানে কি? এ বক্স ইন দ্য গ্যারেজ, ঠিক আছে? আ বক্স ইন দ্য গ্যারেজ। তো এইখানে কিন্তু আমরা এখানে একটা ইজ হবে, এ বক্স ইজ ইন দ্য গ্যারেজ, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের একটা সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে। ক্লজ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। সো এই হচ্ছে আমাদের ফ্রেজ আর ক্লজ। ওয়ার্ড সাধারণত একটা শব্দ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে না। ক্লজ হচ্ছে তোমার বাক্যাংশ যেখানে তোমার সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে। সো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ক্লিয়ার? তাইলে আমাদের নেক্সট প্রশ্ন আসে, ভাইয়া অনেক জায়গায় দেখি ইডিয়মস, অনেক জায়গায় দেখি ফ্রেজ, দুইটার মধ্যে পার্থক্য কি? ভাই ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যার অর্থ মানে শাব্দিক অর্থ থেকেই বোঝা যায়। শাব্দিক অর্থ থেকে বোঝা যায় মানে কি? ধরো আমাদের দুই ধরনের ট্রান্সলেশন আছে। ফ্রেজ মানে হচ্ছে আমার লিটারাল ট্রান্সলেশন বা লিটারাল মিনিং, ধরো আমার যা তাই ট্রান্সলেশন করলেই হয়। বাট ইডিয়মস আমার শাব্দিক অর্থের সাথে মিলে না, এটাকে আমরা বলি হচ্ছে ফিগারেটিভ মিনিং, ঠিক আছে? মানে আমার এটা ধরে নিতে হয়। যেরকম ধরো অন দ্য টেবিল মানে কি? টেবিলের উপরে। তো এটা তো আমার এইখান থেকেই বুঝতেছি এটা কি সাপোর্ট করতেছে, আমার লিটারাল মিনিং সাপোর্ট করতেছে। সো যেহেতু আমার এটা লিটারাল মিনিং বা লিটারাল ট্রান্সলেশন সাপোর্ট করতেছে, সেহেতু এইটা আমার একটা ইডিয়মস, কিন্তু যদি আমি বলি কিক দ্য বাকেট, কিক অর্থ হচ্ছে লাথি মারা, দা বাকেট মানে কি? বাকেটের মধ্যে লাথি মারা। বাট এটা কি বাকেটের মধ্যে লাথি মারা? না, এটা মানে হচ্ছে মৃত্যুবরণ করা। তাহলে এখানে আমার লিটারাল মিনিং খাটে না, এখানে আমার ফিগারেটিভ মিনিং খাটে। যেখানে আমার ফিগারেটিভ মিনিং খাটে মানে লিটারাল ট্রান্সলেশন বা লিটারাল মিনিং খাটে না, সেটা হচ্ছে ইডিয়মস, ঠিক আছে? আচ্ছা, যেরকম ধরো ফ্রেজ ইন দ্য মর্নিং মানে কি? সকালে। এ বিগ হাউস মানে কি বলতো? এ বিগ হাউস মানে কি? বড় বাসা, ঠিক আছে? এরা কিন্তু তোমার লিটারাল ট্রান্সলেশনটাই হচ্ছে মিনিং, লিটারাল ট্রান্সলেশনটাই মিনিং হিসেবে কাজ করতেছে। বাট এখানে আমার ধরো ইডিয়মস, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুবই রেয়ার, ভেরি রেয়ারলি। স্পিল দ্য বিনস টু রিভিল এ সিক্রেট মানে কি? বিনস মানে কি? সিমের উপর কিছু একটা করা। বাট এখানে কি বোঝাচ্ছে? তোমার একটা সিক্রেট রিভিল করা। সো এই হচ্ছে ইডিয়মস আর ফ্রেজের মধ্যে পার্থক্য। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাইলে আমরা এখন দেখবো ফ্রেজের বৈশিষ্ট্য। তো ফ্রেজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ নিয়ে গঠিত যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকে না। এইটা হচ্ছে তার মূল বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পুরো অংশটি একটা একক সত্তা বা সিঙ্গেল এন্টিটি বা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। ধরো আমি তোমাকে বলতেছি আই স আ ফক্স উইথাউট এ টেল, ঠিক আছে? ধরো আমি তোমাকে বলি, এখানে যদি ওয়ার্ডগুলো চিন্তা করি, এটা একটা আর্টিকেল, এটা একটা নাউন, এটা একটা প্রিপোজিশন, এটা একটা আর্টিকেল, এটা একটা নাউন। তাহলে আমার এখানে আর্টিকেল আছে, নাউন আছে, প্রিপোজিশন আছে। বাট আমি কি দেখছি একটু পরে আমরা দেখবো, আমাদের এই পুরো অংশটা অবজেক্টের জায়গায় মানে বসছে। তো অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, এবং যেহেতু এখানে শব্দগুচ্ছ তাই এটাকে আমরা কি বলবো? মানে ফ্রেজ। তাহলে পুরাটা মিলে কি হলো? নাউন ফ্রেজ। তাহলে এইটা তোমার আর্টিকেল হইতে পারে, এইটা তোমার নাউন হইতে পারে, এটা তোমার প্রিপোজিশন হইতে পারে, বাট পুরাটা মিলে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে, এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপর ধরো দ্য ম্যান ইনজার্ড বাই অ্যাক্সিডেন্ট হ্যাজ ডাইড, তাহলে এটা কি আমার? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ধরো ইনজার্ড, এটা তোমার নন ফাইনিট ভার্ব হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, তারপর হচ্ছে ইনসিডেন্ট
বা অ্যাক্সিডেন্ট যাই বলো, এটা নাউন হইতে পারে, বাট পুরাটা মিলে আমার কাজ করতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা বলো। তো এরপরে বুঝলে আমি জাস্ট দুইটা কথা বলবো, তোমার পড়া শেষ। জাস্ট দুইটা কথা বলবো, তোমার পড়া শেষ। তুমি যদি পার্টস অফ স্পিচ বোঝো তাহলে তোমার পড়া শেষ। তো তোমার একটা পজিশনিং সেন্স বুঝতে হবে। পজিশনিং সেন্স কেমন? পজিশনিং সেন্স তোমার বাক্যে ফাংশনালি, আবারও বলতেছি এটা কিন্তু ফাংশনালি হইতে হবে, মানে বাক্যে বা ফাংশনালি যেই জায়গায় নাউন বসতে পারে ওই জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, ওই জায়গায় নাউন ক্লজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। সেম জিনিস, নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন সাধারণত বাক্যের তিনটা পজিশনে সবচেয়ে বেশি বসে। একটা কই বসে, সে সাবজেক্ট হিসেবে বসে। আরেকটা সে কই বসে অবজেক্ট হিসেবে বসে। আরেকটা সে কই বসে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, মানে প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। আরেকটা হচ্ছে তোমার আর্টিকেল বলো, ডিটারমিনার বলো, তারপরে হচ্ছে পসেসিভ বলো, এদের পরে যদি তোমার কিছু থাকে তাইলে হচ্ছে সেটা নাউন। ঠিক আছে? তো এরা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, কথা বুঝছো, এরা যদি আমার একটা সিঙ্গেল ওয়ার্ড হয় তাইলে সেটা হচ্ছে আমার ওয়ার্ড। যদি এটা শব্দ গুচ্ছ হয় তাইলে সেটা আমার ফ্রেজ। আবার এটা যদি বাক্যাংশ হয় তাইলে সেটা আমার ক্লজ। যদি আমার বাক্যাংশ হয় সেটা আমার ক্লজ। তাইলে সাবজেক্টের জায়গায় আমার কে বসতে পারে? একটা শব্দ থাকলে সেটা নাউন, কিন্তু শব্দ গুচ্ছ থাকলে নাউন ফ্রেজ। আর যদি বাক্যাংশ থাকে নাউন ক্লজ। অবজেক্টের জায়গায় একটা শব্দ থাকলে নাউন, কিন্তু শব্দ গুচ্ছ থাকলে নাউন ফ্রেজ, বাক্যাংশ থাকলে নাউন ক্লজ। তা প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রেও সেম জিনিস, প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রেও সেম জিনিস। এখন ঘটনা হচ্ছে নাউন ফ্রেজ মানে কি? মাত্র যা বললাম তাই। একাধিক শব্দগুচ্ছ যদি নাউনের মতো কাজ করে সেটা নাউন ফ্রেজ। তাহলে কই বসে? সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায়। তাহলে টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ। এখন এটা কই বসছে ভাই? সাবজেক্টের জায়গায় বসছে। এটা বসতে হচ্ছে, হ্যাঁ এটা ইনফিনিটিভ হয়, বাট এটা আমি অন্যভাবে বুঝাচ্ছি। তো এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসছে। তো সাবজেক্টের জায়গায় কি বসতে পারে? নাউন। টু সুইম দুইটা শব্দ বা শব্দগুচ্ছ, তাইলে এটার আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ বলতে পারি, নাউন ফ্রেজ। আই এনজয় রিডিং নভেলস। আমি কি এনজয় করি? আমি রিডিং নভেলস এনজয় করি। এটা বসতে অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায় দুইটা শব্দ বসতে মানে কি? ফ্রেজ। অবজেক্টের জায়গায় কে বসতে পারে? একমাত্র অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে। প্রোনাউন ফ্রেজ তো নাই, তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন একটা শর্টকাট বলবো। তুমি মেইন ভার্বকে বা ফাইনিট ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? কি দিয়ে প্রশ্ন করবা? কি গ্রেট এক্সারসাইজ বলো? কি গ্রেট এক্সারসাইজ? টু সুইম, তাহলে এটা নাউন ফ্রেজ। আই এনজয়, আমি কি এনজয় করি, অবজেক্ট হিসাবে যেটা পাচ্ছ সেটা কি? নাউন ফ্রেজ। ঠিক আছে? আসো, তারপরে হচ্ছে এই রুলসটা আসে, এই যে মাত্র যেটা বললাম, আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশনের পর একটা শব্দ আছে। ধরো আমার এখানে আর্টিকেল আছে, এখানে আমার আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, ডিটারমিনারের পর আমার একটা শব্দ আছে। একটা শব্দ যদি থাকে, একটা শব্দ যদি থাকে তাহলে সেটার আমরা কি বলবো বলো তো? সেটাকে আমরা বলবো নাউন, নাউন। বাট যদি আমাদের শব্দ গুচ্ছ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ফ্রেজ। কেমন ফ্রেজ ভাই? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। যেরকম এইটার একটা বাস্তব উদাহরণ, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। তাহলে নোটা আমার কি? নোটা আমার একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পর যদি জাস্ট আমার একটা শব্দ থাকে বা একটা ফ্রেজ থাকে তাহলে এই কিথ অ্যান্ড কিনটা আমার কি হয়ে যাবে বলো তো? নাউন ফ্রেজ। এখন এটা আমরা বলতেছি নাউন ফ্রেজ, বাট কিথ অ্যান্ড কিন আসলে একটা ইডিয়মস। কিথ অ্যান্ড কিন মানে আমার একটা ইডিয়মস। এটার মানে হচ্ছে আমার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। ঠিক আছে? মানে সোজা বাংলা কথায় রিলেটিভস। ঠিক আছে? ক্লিয়ার? এই কয়টা পারলেই হয়। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, কি হবে বলো? কি হবে? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে কি বা কাকে দিয়ে যদি ভ্যালিড প্রশ্ন করি, উত্তরে যদি ভ্যালিড কিছু পাই তাইলে সেটা কি? নাউন ফ্রেজ। আই এনজয়, আমি কি এনজয় করি? রিডিং নভেলস। আরে টাইপিস্ট, নভেলস,
নভেলস, এই নভেল মানে হচ্ছে অন্য জিনিস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ কি না, জীবন ফুলসজ্জা না, তাহলে কি জীবনে অনেক কষ্ট আছে, তাহলে এটা কি হবে বলো তো, এ বেড অফ রোজেস, এটা কি হবে বলো তো, নাউন ফ্রেজ। ঠিক আছে, দেখো রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং স্কিল, তাহলে এইটা কি হবে, এটা লেটেস্ট বিসিএস এ আসা প্রশ্ন ভাই, সব কিছু বাদ দাও, এ কই বসছে, সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন, তাইলে এইটা যেহেতু একটা হচ্ছে ফ্রেজ, তাহলে কি এটা কি হবে, নাউন ফ্রেজ হবে, এটা হবে নাউন ফ্রেজ। আবার ধরো কি, আমি যদি বলি কি, কি হচ্ছে তোমার গুড প্র্যাকটিস, তাহলে কিন্তু রাইটিং এ ডায়েরি আমি বলতে পারি, নাউন ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, ঠিক আছে, এইটা আমার ইনফিনিটিভ ফ্রেজ হয়, আমি তোমাকে বুঝাবো ইনফিনিটিভ ফ্রেজ হয়, বাট এইখানে কিন্তু আমার ইনফিনিটিভ ফ্রেজ নাই, এখানে আমার কি আছে, নাউন ফ্রেজ আছে, কি আমার অ্যাম্বিশন, টু উইন এ প্রাইজ, আর সাবজেক্টের জায়গায় বসলে এমনি নাউন ফ্রেজ, দুই ভাবে বুঝলাম। এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, তাহলে টু উইনটা হচ্ছে আমার ইনফিনিটিভ, কিন্তু ভাই টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস যদি আদার্স থাকে, তাহলে এটা কি হবে, যেহেতু আমার ইনফিনিটিভের পর একটা এক্সট্রা অংশ আছে, এজন্য এটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ, এজন্য এটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে টু উইন এ প্রাইজ, এইটুকু আমার এক্সট্রা অংশ, তাহলে পুরাটুকু মিলে কি হবে, ইনফিনিটিভ ফ্রেজ। যদিও অপশনে নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই থাকতো, তুমি ইনফিনিটিভ ফ্রেজ দাগাইতা, শেষ ইনফিনিটিভ ফ্রেজ পড়া। ঠিক আছে, নাউন ফ্রেজ ক্লিয়ার, নাউন ফ্রেজ ক্লিয়ার বলো তো, নাউন ফ্রেজ ক্লিয়ার কিনা, আই থিঙ্ক ক্লিয়ার। তো এখন চলো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখবো। তো অ্যাডজেক্টিভের কাজ কি ভাই, আমরা ছোটবেলায় পড়ছি যে পার্টস অফ স্পিচ কোনো কিছু দোষ গুণ অবস্থা পরিমাপ আকার সংখ্যা বর্ণ ইত্যাদি নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের মেইন কাজ কি, অ্যাডজেক্টিভের মেইন কাজ কি বলো, অ্যাডজেক্টিভের মেইন কাজ হচ্ছে মডিফাই করা, কাকে কাকে মডিফাই করা বলো, নাউনকে মডিফাই করা, নাউন ফ্রেজকে করা, প্রোনাউনকে করা। ঠিক আছে, আর অ্যাডভার্ব সে নাউন প্রোনাউন ছাড়া দুনিয়ার সবকিছুকেই মডিফাই করতে পারে, কনজাংশন তো হয় না, বাট তার মেইন ফাংশন কি, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা। মডিফাই করা মানে কি, তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তাইলে এখন তুমি আমাকে বলো নাউন প্রোনাউন বাদে এদেরকে কে মডিফাই করে, অ্যাডভার্ব, এই দুইটা আমাদের পড়া শেষ। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ, তাহলে যে ফ্রেজ বা শব্দগুচ্ছ যখন তার পূর্ববর্তী পরবর্তী, অ্যাডজেক্টিভের আমরা দুইটা ইউজ দেখছি, আমি দেখাবো। ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ, তার পূর্ববর্তী পরবর্তী, কাছাকাছি বা পাশাপাশি, তার আগে পরে কাছাকাছি বা পাশাপাশি বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, মানে তার দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ধরো আ বয় উইথ ব্লু আইস, তার মানে ভাই এটা তো আমার নাউন, ঠিক নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নাউনকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আর যেহেতু এটা শব্দগুচ্ছ, তাই এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, একদম বেসিক ভাবে বুঝে গেলাম। আনিকা হ্যাজ গট ডার্ক ব্রাউন হেয়ার, তাহলে এটা কি নাউন, নাউনের ঠিক আগে কে বসে বলো তো, অ্যাডজেক্টিভ বসে, যেহেতু যেহেতু এটা আমার শব্দগুচ্ছ, তাই এটা আমার কি হবে বলো তো, ফ্রেজ, তাহলে এটা কি হবে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এখন আমরা কিন্তু ভাই দুইটাই ইউজ দেখছিলাম, আমরা কিন্তু দুইটাই ইউজ দেখছিলাম অ্যাডজেক্টিভের। সে যদি কোনো নাউনের আগে বসে তাহলে তাকে অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়, আর কোনো লিঙ্কিং ভার্বের মানে যদি অংশ বসে, মানে প্রেডিকেট অংশ বসে, তাহলে তাকে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক সেইভাবেই আমাদের অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অর্থাৎ ধরো এই যে আমার নাউনটা আছে না, ঠিক তার নাউনের আগে আমার একটা কিছু বসছে, নাউনের ঠিক আগে একটা কিছু বসছে, যেরকম এ হেল অ্যান্ড হার্টি, এটা একটা ইডিয়মস, মানে সুস্থ বা সবল, মানে হাসি খুশি, ম্যান ডাজ ওয়েল ইন হিজ বিজনেস, তার মানে এটা নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মানে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা কি, যেহেতু শব্দগুচ্ছ সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তারপরে ধরো এ লাভলি অ্যান্ড পিসফুল প্লেস, তার মানে এইটা কি আমার নাউন, নাউনের আগে বসে নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে এটা কি বলতো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল অ্যান্ড ফ্র্যাগনেন্ট, তার মানে এখানে ফ্লাওয়ার্স যা ফ্র্যাগনেন্ট হতা, এখানে কি বি ভার্ব আমার একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে, তাইলে এইটা আমার কি হবে বলতো, এটা আমার অ্যাডজেক্টিভের মতোই কাজ করতেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে অ্যাপেয়ার একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে একটা তোমার কি আছে, ফ্রেজ আছে, তাহলে সেটা কি হবে, সেটা তোমার কি হবে বলো, সেটা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। শেষ, তোমাকে আর কিছুই পড়ানো লাগবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ। ধরো আই নো দ্য প্লেস, একদম শর্টকাট ভাই, তোমার যে জায়গায় দাগ আছে, দাগের আগে দেখবা নাউন আছে কিনা, দাগের আগে নাউন থাকলে 99% 99 কেসে
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু বিসিএস এর কিছু প্রশ্ন আসে মানে কোচিং গুলাতে করায়, ওগুলাতে হচ্ছে তোমার ধরো দুই একটা এরপরে তোমার নাউন ফ্রেজই থাকে, বাট মোরাললেস এইটাই। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভাই বেসিকের উপরে কিছু নাই, অনেকে তোমার পড়াইতে পারে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় অ্যাডভার্ব ফ্রেজ, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, তারে এটা দেখাবা। ঠিক আছে, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? বলো তো দেখবা নাউন আছে কিনা। এই পর্যন্ত ক্লিয়ার? বলো। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, 46তম বিসিএস আসছে, তাহলে এটা আমার কি নাউন। তাহলে নাউনের ঠিক পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, দেখবা দাগের আগে নাউন আছে মানে, এবং একে মডিফাই করতেছে মানে, এ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এ হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অনেকে দেখবা যেখানে আসলেও ফ্রেজ না ক্লজ বুঝো না, তারা দেখবা যদি ফ্রেজ ধরো অ্যাডজেক্টিভ ফ্রেজও আছে ক্লজও আছে, তখন তুমি দেখবা যে আসলে কাজ কি করতেছে। যদি বলো ক্লজ তাহলে অবশ্যই একটা ফাইনিট ভার্ব থাকবে, যদি ফ্রেজ হয় তাহলে কি কোনো ফাইনিট ভার্ব বা সাবজেক্ট দুইটার কম্বিনেশন থাকবে না। ধরো দ্য বুক ব্রট ফ্রম দ্য কলেজ স্ট্রিট ইজ লস, তাহলে কি নাউনের ঠিক পরে আছে, তাহলে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি কি একটা জিনিস খেয়াল করছো ভাইয়া যে নাউনের পরে একটা ফ্রেজ বসছে মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে তোমাদের লেভেল পর্যন্ত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই আসে। ধরো দ্য সায়েন্টিস্ট, নাউনের পরে একটা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মজা না? মজা লাগতেছে? মজা লাগিচ্ছে? মজা লাগিচ্ছে বলো তো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। অ্যাডভার্ব ডিনোটস এমপিটিআর। এখন আমার অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে এমপিটিআর। এমতে কি? এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম, আরতে হচ্ছে রিজন। ঠিক আছে, ম্যানার মানে কি? কোন একটা কাজ করার ধরন, ঠিক আছে, প্রকাশ করলে সেটা অ্যাডভার্ব। কোন একটা কাজের স্থান প্রকাশ করলে সেটা অ্যাডভার্ব। কোন একটা কাজের সময় নির্দেশ করলে সেটা অ্যাডভার্ব। কোন একটা জিনিসের কারণ নির্দেশ করলে সেটা অ্যাডভার্ব। এখন তুমি বলবো ভাই আরো সহজ করে বলেন বা আরো সহজে বুঝবো কেমনে, ফাংশনাল কথা বলেন। মেইন ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব, হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পারবা সেটা অ্যাডভার্ব, ওয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব, ওয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটা শব্দ পেলে অ্যাডভার্ব, তারপর হচ্ছে যদি শব্দ গুচ্ছ পাও তাহলে হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ, আর যদি বাক্যাংশ পাও তাহলে হচ্ছে ক্লজ। তাহলে এখানে আমি কয়েকটা জিনিস কয়েকভাবে বোঝাবো, জাস্ট তুমি বুঝবা। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, আবারও বলতেছি, তার মেইন ফাংশন তিনটা জিনিসকে মডিফাই করা। ঠিক আছে, সে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকে করে, এবং সে হচ্ছে অ্যাডজেক্টিভকে করে। ঠিক আছে, আচ্ছা তাহলে হি র্যান উইথ গ্রেট স্পিড, এখানে ভার্বটাকে র্যান, তাহলে সে ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করলে সে কি হয়? অ্যাডভার্ব হয়। উইথ গ্রেট স্পিড, ধরো প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, বাট একটা প্রিপোজিশনাল ফ্রেজ যে জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, সে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও পারে, অ্যাডভার্ব হিসেবেও পারে, বাট তার ফাংশনালিটির উপর ডিপেন্ড করে যে তার আসলে ফাংশনটা কি। তাহলে সে ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে কি? সে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। গেল এক নাম্বার উপায়। দুই নাম্বার উপায় হচ্ছে তার রানের স্পিডটা কিরকম ছিল। হাউ দিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু পাচ্ছি, বা ম্যানার বা ধরন, ঠিক আছে, আমি কিন্তু পাচ্ছি ধরন। ঠিক আছে, আবার তিন নাম্বারটা তুমি যদি হাউ দিয়ে প্রশ্ন করো তাও কিন্তু তুমি উত্তর এটা পাচ্ছ। তাহলে তুমি তিন ভাবে বুঝতে পারতেছো, তুমি তিন ভাবে বুঝতে পারতেছো এই অ্যাডভার্ব ফ্রেজ। ধরো কাম টু মি নাও এন্ড দেন, মাঝে মাঝে এসো, একে কামকে হচ্ছে সে হচ্ছে মডিফাই করতেছে, তাইলে সে অ্যাডভার্ব ফ্রেজ। কখন আইসো, ওয়েন দিয়ে প্রশ্ন করলে হচ্ছে, তারপর এটা তো একটা টাইম বোঝাচ্ছে, তাই সে অ্যাডভার্ব ফ্রেজ। তারপর ধরো দ্য ফ্যাট ক্যাট স্যাট অন দ্য ম্যাট, তাহলে কি? এখানে ধরো স্যাট একে বোঝাচ্ছে, তাইলে কি? ভার্বকে মডিফাই করছে মানে কি? অ্যাডভার্ব। তারপর হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি? অ্যাডভার্ব। কোথায় বললে কি? অ্যাডভার্ব। তো তিনটা ওয়েতে বুঝতে পারি এ হচ্ছে অ্যাডভার্ব, তিনটা ওয়েতে বুঝতে পারি সে হচ্ছে অ্যাডভার্ব। হি র্যান উইথ এ গ্রেট স্পিড, ভাইয়া আজাইরা কথা বলি না, এটা 40তম বিসিএস এ আসছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, when I went abroad I stayed in the suburb of Australia, মানে উপশহরে। এখন ঘটনা হচ্ছে ভাই এটা তিন ভাবে বোঝা যায়। দেখো এখানে কিন্তু আমার একটা ভার্ব আছে, সো যেহেতু আমার এখানে একটা ভার্ব আছে, যেহেতু আমার এখানে একটা ভার্ব আছে, আই রিপিট, তাহলে ভার্বকে সে মডিফাই করছে। তো যেহেতু ভার্বকে মডিফাই করছে সেহেতু হচ্ছে সে অ্যাডভার্ব, এবং যেহেতু এটা শব্দগুচ্ছ সেহেতু হচ্ছে সে অ্যাডভার্ব ফ্রেজ। তারপর যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাও কিন্তু আমি পাবো, এবং এটা একটা প্লেস বোঝাচ্ছে, তাইলেও কি? সে একটা অ্যাডভার্ব ফ্রেজ, সে একটা অ্যাডভার্ব ফ্রেজ। বুঝছো? এটা কমন একটা উদাহরণ, এই জন্যই দেওয়া। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা?
আচ্ছা চলো তারপর আসো আমরা প্রিপোজিশন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝি। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এটা গত বছর মেডিকেলেও আসছে, প্লাস প্রিপোজিশনের সংজ্ঞা থেকে এখন রেগুলার প্রশ্ন আসে। এটা আমি আইডেন্টিফিকেটিভ ডেফিনেশন দিব, যেটা পড়ে তোমার কোনো কাজে লাগবে, তোমার বইয়ের ডেফিনেশন না। যখন আমরা শব্দ বলবো তখন সে প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশনের বাদে ওইটা অন্য হিসাব, বাট যখন শব্দ গুচ্ছ বলবো তখন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ, নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড মানে কি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, এখানে অ্যাড করে নাও নাউন ফ্রেজ, এর আগে বসে, এর আগে বসে নেমিং ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে। যেরকম হি স্যাট বিসাইড সম্পদ, এটা হচ্ছে নাউন, তাহলে এই হচ্ছে নেমিং ওয়ার্ড, এর আগে বসছে, বসছে এই কিন্তু বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক তৈরি করছে, এইটার সাথে এটা সম্পর্ক তৈরি করছে। ভাই সম্পর্ক বুঝি না, সম্পর্ক তুমি যদি না বুঝো, একটা মানে জীবনে তোমার সম্পর্ক ইম্পর্টেন্ট কিনা সেটা তুমি কখন বুঝতে পারবা, কারোর সাথে তোমার সম্পর্ক ইম্পর্টেন্ট কিনা তুমি সবচেয়ে বেশি কখন বুঝতে পারবা, যখন সে তোমার লাইফে না থাকবে। তাহলে এটা কেটে দাও, তাহলে হি স্যাট সম্পদ লেখো, হি স্যাট সম্পদ। তাহলে এটা কি কোনো ভালো বাক্য হচ্ছে না, এটা তো একটা ভুল বাক্য, কিন্তু তার উপস্থিতি, ধরো এখানে যদি আমি বিসাইড দিই তাহলে সে কি করতেছে, সম্পদের সাথে নেমিং ওয়ার্ডের সাথে বাক্যের বাকি অংশের একটা রিলেশন তৈরি করতেছে। যেহেতু সে নাউনের আগে বসতেছে তাই কি এটা প্রি, আর মানে নাউনের আগে, তার মানে কি প্রিপোজিশন, বাক্যের বাকি অংশে সম্পর্ক স্থাপন করতেছে, এই জন্য তাকে আমরা বলতেছি প্রিপোজিশন, প্রিপোজিশন। কিন্তু ভাই এ যদি সেম কাজটাই শব্দ গুচ্ছ করতো, যেরকম সম্পদ সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, তাহলে ভাই হার্ড ওয়ার্কটা একটা আমার নাউন ফ্রেজ, এটা আমার একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা আমার একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। তাহলে সম্পদ সাকসিডেড হার্ড ওয়ার্ক, এটা কিন্তু কোনো অর্থ হয় না, কেটে দাও, কেটে দিলে কি হয়, সম্পদ সাকসিডেড হার্ড ওয়ার্ক হয় না, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। তাহলে এইটা কি আমার নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সরি নাউনের আগে বসে নাউনের সাথে বাক্যের বাকি অংশের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে, এজন্য এটাকে কি বলা হয়, এজন্য এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশন ভার্সেস প্রিপোজিশনাল ফ্রেজ বুঝছো বলো তো? এবং দেখো আর্কাইভ ক্লাসে দেখো গত বছর এটা পড়াইছি, এটা আসবে। তার মানে যে ফ্রেজ বা শব্দ সমষ্টি বাক্যে প্রিপোজিশনের মতো কাজ করে সে কি প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাই ডিন্ট অফ পড়াইছি গত বছর আসছে। এট দ্য টপ অফ, এখানে যেগুলা লেখা আছে সবগুলা পড়বা। বাই ডিন্ট অফ বুঝতেই তো পারতেছো, ধরো সম্পদ শাউটেড এট দ্য টপ অফ হিজ ভয়েস, তাহলে এখানে এই যে এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ, এটা কেটে দাও, সম্পদ শাউটেড অফ হিজ ভয়েস হয় না, বাট এট দ্য টপ অফ যদি বলি তাহলে কি বাক্যের বাকি অংশের সাথে এর সম্পর্ক স্থাপন করে, তাহলে একে আমরা কি বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনের মতো কাজ করতেছে, তাই এ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর ধরো বাই ডিন্ট অফ, গত বছর যেটা আসছে সম্পদ সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, এটা তো বুঝছি। ধরো বাই ভার্চু অফ মানে সাহায্যে, সম্পদ গট দ্য জব বাই ভার্চু অফ হিজ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস, তাহলে এটা কাইটা দাও, তাহলে সম্পদ গট দ্য জব হিজ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস হয় না, বাক্যের বাকি অংশের সাথে একে কানেক্ট করে দিচ্ছে, সম্পর্ক স্থাপন করছে, তাই এ কি প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ এগুলা পড়বা, এগুলা পড়বা, এগুলা রিডিং দিবা, এগুলা হচ্ছে রিডিং, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে কিন্তু আমি বলছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশনাল ফ্রেজ সে জন্মগতভাবে যে প্রিপোজিশন, মানে অনেক মানুষের অনেক রূপ আছে না, তোমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের অনেক রূপ আছে, তাই না? এরকম প্রিপোজিশনাল ফ্রেজেরও অনেকগুলা রূপ আছে, মানে সে এক এক সময় এক এক মানুষের সাথে তার স্বার্থ অনুসারে এক এক রকম আচরণ করে। সো তার ফাংশনটা প্রথমত তার স্বভাবগত আচরণ, মাত্র যেটা পড়াইলাম প্রিপোজিশনাল ফ্রেজ, সে আসলে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেই কাজ করতেছে, এটা তার স্বভাবগত আচরণ, ঠিক আছে। আবার তার মনে হয় না রে ভাই একটু বাটপারি করে দেখি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতে পারি কিনা, সে হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে। আবার তার মনে হচ্ছে ভাই আরেকটু বাটপার হই, একটু অ্যাডভার্বের মতো কাজ করি, তো তাহলে কি সে অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে, সে অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে। সো আমি এখন যে উদাহরণগুলো দেখাবো সেটা হচ্ছে সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কিভাবে কাজ করে। ধরো প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত কি দিয়ে শুরু হয়, একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, একটা নাউন দিয়ে শেষ হয়। তাহলে উইথ ক্যাটার্ড কাভার, উইথ দ্য ক্যাটার্ড কাভার, ঠিক আছে। এটা কিন্তু আসলেও আমার কি বলতো, হ্যাঁ অনেক মানুষ আছে যাদের মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, ঠিক আছে। তো
এখানে আবার কিছু মানুষ আছে আমার মতো যারা মরে গেলেও এক কথা বলবো, এক কথার বাইরে কোনো কথা বলবো না, ঠিক আছে। উইথ ট্যাটার্ড কাভার, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, বাট এর আগে কি আছে, নাউন আছে। তাহলে মনে হইলো আরে নাউন রে পাইছি, একটু আমার রূপটা চেঞ্জ করি, সে হচ্ছে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করবে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করবে। তারপর ধরো দ্য প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট মানে হচ্ছে গিফট, ইনসাইড দ্য বক্স, ভাই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এ দেখছে কি কাছাকাছি একটা নাউন পাইছি, তাহলে একটু রূপটা চেঞ্জ করি, রূপটা চেঞ্জ করে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এ কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। সো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এরকম মানুষের কাছ থেকে সাবধান, লাইফে অনেক মারা খাবা। কিচ্ছু বলবো না, জাস্ট দেখো মেডিকেল 24-25 আর্কাইভে দেখাইছো, এই প্রশ্ন করাই নেই, এইটা করাইছি, আর করাইতে হবে। দেখো এটা তোমার ডেন্টাল মেডিকেল আসছিল কত 2000 থেকে 2001 সালে, আর এটা তোমার কই আসছে বলো তো, এটা মেডিকেল 24-25 সেশন আসছে, একই প্রশ্ন, একই জিনিস, একই জিনিস। এজন্যই হচ্ছে কন্টেন্ট ইজ এভরিথিং। তাহলে বলো এটা কি হবে, ওইটা আর সলভই করাইলাম না, করাইছি। দ্য কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার, তাহলে এইটা আমার কি হয়েছে বলতো, অফ দ্য রিভার, এটা কি আমার একটা নাউন বা নাউন ফ্রেজের মতো কাজ করতেছে, এটা কাইটা দাও, বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, পারে না, তাইলে এটা কি হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলা পারবা। আমি একটা জিনিস খুঁজতেছি, প্রিপোজিশনাল ফ্রেজ, সে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে, আর অ্যাডভার্ব ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে। ম্যাক্সিমাম পোলাবাদী এই ফ্রেজ ক্লজ বোঝে না, খুব সহজ একটা টপিক, বাট কনসেপ্ট জানতে হয়। ইনফিনিটিভ ফ্রেজ ভাই পড়ায় ফেলছি, এটা আর আমি পড়াবো না। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি ইনফিনিটিভ, তার সাথে কিছু একটা থাকলেই সেটা ইনফিনিটিভ ফ্রেজ। টু সুইম রেগুলারলি, যদি আমি বলি টু সুইম, লেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা কি আমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এখন টু সুইম রেগুলারলি, রেগুলারলি, টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স, এইটা কি আমার ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। আর এই যে জায়গায় আমার টু আছে না, এই যে আমার টুটাকে আমরা বলবো ইনফিনিটিভ মার্কার। জাস্ট এই কয়টা জিনিস মাথায় রাখো। ইনফিনিটিভ মার্কার কি ভাই, ভার্বের বেস ফর্ম আমরা এমনিই চিনি, তাই না? সো টু থাকলে আমরা এটা বুঝি, এটা তার একটা স্পেশালিটি, এজন্য এটা হচ্ছে আমার ইনফিনিটিভ মার্কার, ঠিক আছে। আচ্ছা বুঝছো, এগুলা মাথায় রাখলেই হবে। এ কি করলাম, আচ্ছা সমস্যা নেই। দেখো আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস, তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে বলো তো? এটা অবশ্যই একটা ইনফিনিটিভ ফ্রেজ, কারণ কি টু নো, এতটুকু আমার ইনফিনিটিভ প্লাস আদার্স, ইনফিনিটিভ ফ্রেজ, সব জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ আছে ভাই, এটা কোনো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব না। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হইলে কি হইতো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো, অবজেক্টের ব্যাপার ছিল, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ না। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হবে না, এটা অ্যাডজেক্টিভ না, এম একটা অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ, এটা বুঝতে হবে। সো যে কোনো ফ্রেজই বলো বা যাই বলো আমার প্রি মডিফাই পোস্ট মডিফাই করতে পারে। এখন আই এম গ্ল্যাড, এইটা একটা আমার এমটা একটা লিঙ্কিং ভার্ব, তাই না? বি ভার্ব একটা লিঙ্কিং ভার্ব, আমিও যা গ্ল্যাডও তা, তাহলে এইটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি বসে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাহলে তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। তোমরা মডিফায়ারে পড়ছো, প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার অফ এন অ্যাডজেক্টিভ, তার মানে কি অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার। মডিফায়ারের ক্লাস যারা করছো বা এটা বোঝার কথা, এটা আহামরি কিছু না, বুঝছো, বুঝছো। এখন এই যে মাল্টি পার্সোনাল ডিসঅর্ডার, মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো, যে আই লাইক রিডিং নভেলস, আমি কি পছন্দ করি বলো, উত্তর দাও, আমি কি পছন্দ করি, রিডিং নভেলস, তাহলে এটা কি হবে নাউন ফ্রেজ, ঠিক আছে। তারপরে দ্য ম্যান রিডিং নভেলস ইজ কি লার্নেড, মানে জ্ঞানী, তার মানে নাউনের পরে আসছে, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে বলো তো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, বুঝছো, ক্লিয়ার? আচ্ছা দেখো সেম জিনিস ভাই, দ্য ম্যান অন দ্য স্টেজ ইজ জিনিয়াস, নাউনের পরে আসছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য ম্যান ইজ অন দ্য স্টেজ, মানে ওই যে মাত্র ফ্যাট ক্যাটের যে উদাহরণ দিলাম সেটা, ঠিক আছে, অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? ফ্রেজ নিয়ে কোনো প্রশ্ন আছে, ফ্রেজ নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে হচ্ছে ক্লজ, ক্লজ পড়াইতে লাগবে 10-15 মিনিট, ঠিক আছে। আচ্ছা ক্লজের বৈশিষ্ট্য কি,
শব্দগুচ্ছ থাকবে, কমপক্ষে একটি সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে। মানে কি বলতো, আমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে, কমপক্ষে একটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রেজ ভার্সেস ক্লজ, এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবা। সম্পদ ল্যান্ডেড ইন লন্ডন। আচ্ছা, ফ্রেজ আর ক্লজের এই অংশটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। একটা হচ্ছে সম্পদ ল্যান্ডেড ইন লন্ডন অন এ ফ্রাইডে মর্নিং। এই সেন্টেন্সটা দিয়ে তোমার যদি বলি তুমি ফ্রেজ আর ক্লজ আইডেন্টিফাই করো, তুমি পারবা? তুমি পারবা? প্রথম কথা হচ্ছে লাস্টের থেকে আসি। অন ফ্রাইডে মর্নিং, শুক্রবার সকালে, ঠিক আছে। অন ফ্রাইডে মর্নিং বা ধরো দুই ধরনের হইতে পারে, ফ্রাইডে মর্নিং, ফ্রাইডে মর্নিং। এটা কোন ফ্রেজ এটা আমার বলার দরকার নেই। অন ফ্রাইডে মর্নিং, ভাই এইটা আমার একটা ফ্রেজ। শুক্রবার সকালে, এটা আমার আংশিক অর্থ দিচ্ছে, পূর্ণ কোনো অর্থ দিচ্ছে না, এইটা আমার একটা ফ্রেজ, ঠিক আছে। ইন লন্ডন, ইন লন্ডন, ইন লন্ডন, এইটাও আমার একটা ফ্রেজ। লন্ডনে, লন্ডনে কি হয়েছে? লন্ডনে তুমি কি করছো? এটা আংশিক অর্থ, তুমি কি করতে গেছো লন্ডনে, ঠিক আছে। ইন লন্ডন, এইটাও তোমার একটা ফ্রেজ। কিন্তু সম্পদ ল্যান্ডেড, এতটুকু যদি আমি হিসাব করি, তাইলে এখানে আমার একটা সাবজেক্টও আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্টও আছে, একটা সাবজেক্টও আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এইটারে আমরা কি বলবো বলতো? এইটাকে সম্পদ ল্যান্ডেডকে আমরা বলবো ক্লজ। এইটাকে আমরা বলবো ক্লজ, ঠিক আছে। এইটাকে আমরা বলবো ক্লজ, বুঝছি? দেখো, এখন ক্লজকে প্রধানত 2-3 যে কোনো ভাবে ভাগ করা যায়, বাট আমরা এখন 3 ভাগে পড়বো। হ্যাঁ, 3 ভাগ। কোঅর্ডিনেটটাও জেনে রাখো। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? যে ক্লজের আসলে অন্য কারো হেল্প লাগে না, সে একাই 100। ধরো সম্পদ অফেন গোজ টু থাইল্যান্ড বিকজ হি লাভস থাই ফুডস। তুমি এতটুকু চিন্তা করো, সম্পদ অফেন গোজ টু থাইল্যান্ড, এরে বাদ দিয়ে দাও, বিকজ হি লাভস থাই ফুডস তুমি বাদ দিয়ে দাও। তাও তো এতটুকু একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতে পারে, তার আর কারো হেল্প লাগে না। তো এটারই আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন যে ইন্ডিপেন্ডেন্ট সেই তো ভাই প্রিন্সিপাল, সেই কি প্রিন্সিপাল, তাই না? সেই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার সেই কি প্রিন্সিপাল মানেই কি মেইন ক্লজ। আবার সেই কি, সেই হচ্ছে ম্যাট্রিক্স ক্লজ। তোমরা বায়োলজিতে ম্যাট্রিক্স পড়ছো না, মাতৃকা বা মেইন, সেইটা। এখন তুমি এরে বাদ দিয়ে দাও, বিকজ হি লাভস থাই ফুডস। এটা দিয়ে আমার কি বোঝানো যায়? কিছুই বোঝানো যায় না, তাই না? সে কারো অধীনে, তার মানে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, বুঝছো? তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, দ্য প্রিন্সিপাল ক্লজ ইন দিস সেন্টেন্স। তুমি তো বুঝতেই পারতেছো কোনটা, মেডিকেলে 24-25 এবার আসছে। তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, হুইচ ইজ রেড, এটা কি হবে বলো তো? আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, তাহলে এই যে হুইচ ইজ রেড, এইটাই কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আই হ্যাভ এ কাউ, এটা কি হবে বলো তোমার? আই হ্যাভ এ কাউটাই আমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ধরো সিটিং হ্যাপিলি দ্য চিকেন লাইট এক্স, তাহলে এইখানে সিটিং হ্যাপিলিটা কি? আন্ডারলাইন পার্ট, এটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন নেই, তাই এটারে আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। এই দুইটার মধ্যে পার্থক্যর জন্যই কোঅর্ডিনেট ক্লজটা পড়াই দিব। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখাই দেবো, শেষ। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তুমি কিভাবে চিনবা? ধরো আমাদের 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি যুক্ত থাকে, তাইলে তাদেরকে মানে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, এবং সাধারণত এই যে কনজাংশনগুলা, এরাই হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে বা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করে। যেরকম আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক বাট ইট স্টার্টেড রেইনিং, তাহলে এখানে যে এইটুকু বাদ দাও, ইট স্টার্টেড রেইনিং, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, এই দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাদ দিলে এটা কি হয়? আগে এবং পরে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং মাঝখানে এই যে বাট, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এর আগে আমার কমা বসছে। তাহলে পুরাটা হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স আর ক্লজগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এটা আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো মনে রাখবো ফ্যান বয়েস দিয়ে। হ্যাঁ, ফ্যান বয়েস, তোমরা এই যে
এটা একটু মনে রাখো, হ্যাঁ, এটা মিলায় মিলায় বসায়, আমি আর এখন বসায় সময় নষ্ট করতেছি না। ফর, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নর, নেইদার নর, ঠিক আছে, এইটা ঠিক আছে। সো মানে এই পাশেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই পাশেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে, যেরকম এই যে ফ্যান বয়েস, ধরো ফর, ধরো এখানে এন্ড আছে, এন্ড, তাহলে এই যে পুরা সেন্টেন্সটারে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আর এই যে এন্ডের আগ পর্যন্ত এটারে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, এটারেও বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এখন ক্লিয়ার? বলো তো। এখন আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, একে 3 ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। ভাই এটা খুবই সহজ, খুব 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 সহজ। নাউন ক্লজ মানে কি? বাক্যে সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, শেষ। আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। ধরো এই যে উই নো, আমরা কি জানি? দ্যাট ইউ উইল পাস, শেষ। ইট ইজ ট্রু দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট, কি জানি বা কি সত্য? দ্য গার্ল ইজ অনেস্ট, অবজেক্টের জায়গায় বসছে, শেষ। ঠিক আছে? এই যে ধরো এজ এ সাবজেক্ট, হোয়াট সম্পদ সেজ ইজ ভেরি ফানি, সম্পদ যা বলে খুবই ফানি। তারপর ধরো অবজেক্টের জায়গায় বসছে, দ্য ম্যান টোল্ড আস, কি বলছে? ওয়্যার হি লিভ, তাহলে WH দিয়ে শুরু হইলেই কি সেটা অ্যাডভার্ব ক্লজ হয় না? অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ প্রিপোজিশন, সম্পদ আস্কড অ্যাবাউট, দেখো অবজেক্টের পরে যদি একটা শব্দ বসতো তাহলে সে কি হইতো? নাউন। যদি শব্দ গুচ্ছ বসতো, নাউন ফ্রেজ। আর এখানে কি ওয়াজ ইনভাইটেড, তার মানে কি ফাইনিট ভার্ব আছে, তার মানে কি নাউন ক্লজ। তাহলে সম্পদ আস্কড অ্যাবাউট হু ওয়াজ ইনভাইটেড, তাহলে এটা কি হবে? আমার নাউন ক্লজ হবে। She is worried about what might happen next, তাহলে এটা কি হবে? প্রিপোজিশনের পর আমার কি আছে বলো তো? একটা শব্দ আছে বা একটা ক্লজ আছে, তাহলে সেটা কি হবে? নাউন ক্লজ। ঠিক আছে? এইটা ভাই একটু পড়ো, আমার কেন জানি মানে আমার এটা কি বলে, আমার ফিলিং বলতেছে এবার এটা মেডিকেল ঢাবি বা কোনো জায়গায় এটা আসবে। এটা BCS এ টানা 2 বার আসছে, 47 এবং 49। এটা জাস্ট মনে রাখবা। সাধারণত কিছু ভার্ব, এটা তুমি মনে রাখতে পারো, মানে কি এটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয়, এই জন্য একটু মাথায় রাখো। সাধারণত কিছু ভার্ব যেরকম ওয়ান্ডার, আস্ক, ইনকোয়ার, অ্যাডভাইস ইত্যাদির পরে নাউন ক্লজ বসে। তাহলে এই যে ভার্বগুলা বসে, হ্যাঁ, এই যে ভার্বগুলো আছে কি কি? ওয়ান্ডার, আস্ক, অ্যাডভাইস, ঠিক আছে, তারপরে ইনকোয়ার, ডিসকাস, এদের পরে সাধারণত দ্যাট দিয়ে শুরু হয় না, না হয় ওয়াই, হাউ, ইফ দিয়ে শুরু হয় বা ওয়েদার দিয়ে শুরু হয়। সম্পদ আস্ক মি, সম্পদ আমার কি জিজ্ঞাসা করছে? আসলে এটা বেসিকই ভাই, কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, তো কি জিজ্ঞাসা করছে আমাকে? যদি এখন বলে যে সম্পদ আমার কি জিজ্ঞাসা করছে, বা এটা কি অবজেক্টের জায়গায় বসছে না ভাই? এটা কই বসছে? আমার অবজেক্টের জায়গায় বসছে না, তাহলে এইটা আমার কি হবে বলো তো? এটা আমার নাউন ক্লজ হবে। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, ঠিক আছে। সম্পদ আস্ক মি হু গট দ্য ফিফা বেস্ট ইয়ার ইন 2024, তার মানে কি? এটাও আমার কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে নাউন ক্লজ। এটা একটু দেখে রাখো, এটা চলে আসতে পারে। হ্যাঁ, এটা BCS এ টানা 2 বার আসছে, 47, 49, 43 আসছে। হিজ ড্রিম, তার ড্রিম কি? দ্যাট হি উইল বি আ BCS ক্যাডার ফাইনালি কেম ট্রু, বুঝতেই পারতেছ? নাউন ক্লজ। তারপরে ধরো হোয়াট হি সেইস ইজ ট্রু, সে যা বলে সেটা সত্য, তাহলে কি হোয়াট হি সেইস, তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। ঠিক আছে? এটা কমন সেন্স, হ্যাঁ এটা কমন সেন্সই, বাট অনেকের ওই কমন সেন্সটাই নেই। বা অ্যাডজেক্টিভ ক্লজ কি? বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যা, অ্যাডজেক্টিভ ক্লজও তাই, সেম জিনিস। যে ক্লজগুলা সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত নাউনের পরে বসে, দিস ইজ দ্য পেন হুইচ ইজ নাইস, তার মানে কি? নাউনের ঠিক পরে বসে নাউনকে মডিফাই করছে। তাহলে নাউনকে মডিফাই করলে কি? সে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা ক্লজ সেহেতু এটি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ইট ইজ এ মিস্ট্রি ওয়্যার হি ওয়ার্কস, তার মানে কি? একটা জিনিস জানি না রাখো, WH ওয়ার্ড দিয়ে সবসময় অ্যাডভার্ব ফ্রেজ ছাড়া অন্য কিছু হয়। তাহলে নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এর জন্য কি বলতো? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। সাধারণত এটা শর্টকাটই বলা যায় যে নাউন অথবা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে। ধরো আ নিউরোলজিস্ট ইজ এ ডক্টর হু স্পেশালাইজেস অন দ্য নার্ভাস সিস্টেম, তাহলে কি? নাউনের ঠিক পরে বসে নাউনকে মডিফাই করছে, তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এখন এই রিলেটিভ ক্লজটা পড়বো, আর জিরো রিলেটিভ ক্লজ আর রিলেটিভ ক্লজটা একটু দেখবো। আর একটা আছে সেন্টিনেন্টাল রিলেটিভ ক্লজ, দরকার নেই, এটা একটু দেখো। হ্যাঁ, রিলেটিভ ক্লজ হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ক্লজই, হ্যাঁ, কিন্তু এখানে ঘটনা হচ্ছে রিলেটিভ মানে কি?
রিলেটিভ প্রোনাউন, এখানে তোমার ধরো কিছু রিলেটিভ প্রোনাউন এই যে এগুলা থাকবে, ঠিক আছে? ধরো যে অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে রিলেটিভ ক্লজ, ঠিক আছে? ধরো দিস আর দ্য বেস্ট স্টুডেন্টস দ্যাট আই হ্যাভ এভার সিন, তার মানে কি এটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, বাট ভাই এটা তো তোমার কি নাউনকেই এই ক্লজটা মডিফাই করতেছে। দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, নাউনকেই মডিফাই করতেছে, হুইচ হি পজেসড, ফলো দ্য ওয়ে হুইচ, তার মানে কারে মডিফাই করতেছে, একে মডিফাই করতেছে, তাইলে এই পুরো অংশটুকু আমার কি হবে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, ঠিক আছে? আর ধরো তোমার অপশন আছে জিরো রিলেটিভ ক্লজ, তো সেক্ষেত্রে তুমি কি করবা বলো তো, সেক্ষেত্রে তুমি কি করবা, দিস আর দ্য বেস্ট স্টুডেন্টস আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কিছু নাই, মনে হচ্ছে না একটা দ্যাট আছে, বাট দ্যাটটা এখানে নাই, এজন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজেরই একটা প্রকারভেদ, বাট একে বলা হয় হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। বাংলাদেশের বইগুলোতে পাবা না, বাট জেনে রাখো রিলেটিভ ক্লজ থেকে প্রশ্ন আসলে কোনোদিন জিরো রিলেটিভ ক্লজ থেকেও প্রশ্ন আসতে পারে, হু নোস, কোনোবার বিসিএস দিলা 5 বছর পর তখন চলে আসলো হ্যাঁ জিরো রিলেটিভ, মানে রিলেটিভ নেই। এখন ঘটনা হচ্ছে তোমরা দেখো কিন্তু বোঝো না যে কোনটা তোমার হচ্ছে নাউন ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমার কথা হচ্ছে ভাই নাউন ক্লজ তো সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বসবে, যেরকম আই ডোন্ট নো হু কেম, তার মানে আমি কি জানি না কে আসছে, তার মানে এখানে কিন্তু আমার আশেপাশে কেউ নাই, বুঝছো? কি দিয়ে প্রশ্ন করলেই হয় অবজেক্টের জায়গায়, বাট এখানে কিন্তু আমার একটা তোমার কি আছে নাউন আছে, যেরকম আই নো দ্য ম্যান হু কাম, তার মানে তোমার দাগের উপর নির্ভর করতেছে, এবং একটা জিনিস মানে প্রকার ভেদে মানে মানে তোমার সে নাউন ক্লজ হিসেবেও বসতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবেও বসতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা একবার রিডিং পড়বা, এই জিনিসটা তোমাদের ব্রেইন স্টর্মিং এর জন্য এই জিনিসটা একবার রিডিং পড়লে তোমরা বুঝে যাবা, ঠিক আছে? তাহলে বলো দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা কি হবে, এটা কি হবে বলো, দিস ইজ দ্য বুক আই লস্ট, মনে হয় না এখানে একটা দ্যাট আছে, তো এইটা কিন্তু আমার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বাট তোমার যদি এখানে দ্যাট দিয়ে থাকতো, ধরো দ্যাট এখানে আছে, ধরো দ্যাট আই লস্ট, তোমার অপশনে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, রিলেটিভ ক্লজ আছে, তোমার জন্য রিলেটিভ ক্লজটা দাগানো হচ্ছে বেটার, রিলেটিভ ক্লজটা দাগানো বেটার। আবার ধরো এখানে সব মানে এক্সট্রিম পর্যায়ে গেছে গে, যেটা বাংলাদেশে হওয়ার চান্স খুব কম বা হবে না বললেই মানে চলে। ধরো অ্যাডজেক্টিভ ক্লজ আছে, রিলেটিভ ক্লজ আছে, জিরো রিলেটিভ ক্লজ আছে, তাইলে টিচার জিরো রিলেটিভ ক্লজ নিয়ে জানে এবং তোমার কাছ থেকে জিরো রিলেটিভ ক্লজটা আশা করতেছে, সো এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ সেগুলা পারবা, এটা নিয়ে আর টেনশন নাই। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব যে যে জায়গায় বসে অ্যাডভার্ব ক্লজও সেই জায়গায় বসে, তাহলে কি এমপিটিআর, হ্যাঁ তাহলে কি ওয়েন, হাউ, ওয়্যার, ওয়াই দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। ধরো বিকজ হি লাভড হার হি ডিড নট বিলিভ হি ওয়াজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, তার মানে কি এটা তার একটা কারণ ছিল, তার মানে এটা কি ওয়াই, মানে সে তার যে অ্যাফেয়ার ছিল বুঝতেছিল না, কারণ কি, কারণ তার অন্ধবিশ্বাস বা ওয়াই দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়। ওয়েন হি কেম উই স্টার্টেড, তার মানে কি সে যখন আসছে আমরা শুরু করছি, তার মানে কি এটা ওয়েন দিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা পাচ্ছি, বা স্টার্টেড এই ক্লজটাকে মডিফাই করতেছে, এই জন্য এটা কি অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব ক্লজ। ক্লাসিফিকেশন কোনো সময়ই ভালো কোনো সায়েন্স না, বাট এইটা তোমার ক্লাসিফিকেশনটা একদমই সহজ, প্লাস একটু জেনে রাখলে তোমার এটা ভালো হবে। তুমি অ্যাডভার্ব ক্লজের ক্লাসিফিকেশন হয়তো আসবে না, বাট অ্যাডভার্ব ক্লজটা আসে, ঠিক আছে? এই জন্য তোমার জন্য এটা হেল্পফুল হবে। ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, তুমি বুঝতেছো এটা টাইম বোঝাবে, তো যেহেতু এটা ভাই টাইম বোঝাবে সেহেতু তুমি এটারে কি দিয়ে প্রশ্ন করবা আমরা বলো, তুমি এটাকে ওয়েন দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে এগুলাতে সাধারণত ওয়েন, ওয়াইল, আফটার, বিফোর এগুলা থাকে। ওয়েট আনটিল আই অর্ডার, তাহলে এখানে কি ভার্বটারে মডিফাই করছে, তাই অ্যাডভার্ব। কতক্ষণ ওয়েট করবো, ওয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি বা টাইম বোঝাচ্ছে, এজন্য কি অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? তারপর ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, প্লেস মানে কি তোমার সময় জানতে, সরি স্থান জানতে চাইছে, তাহলে কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবা, উত্তরে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। যদি প্লেস আসে দিয়ে দিবা, একবার সিকিউরিটি আসছিল স্টেপ ওয়ার ইউ আর, তার মানে কি এখানে তুমি কি করতেছো, এখানে তুমি কি করতেছো বলো তো, ভার্বকে মডিফাই করতেছো, এই জন্য অ্যাডভার্ব
কি বলতো ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, তার মানে কি তোমার কারণ এখানে বোঝাইতে হবে। তাহলে কারণ যদি তুমি বোঝাইতে চাও অবশ্যই তোমার ওয়াই দিয়ে হচ্ছে বলতে হবে। এখানে কি ধরো জিনিসগুলা বসে আমি দিয়ে দিছি, বাট এগুলো একটু দেখে রাখবা আর কি। তাহলে অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট প্লে, তাহলে কি এখানে অ্যাজ দিয়ে প্রশ্ন করছে, একটা কারণ বোঝাচ্ছে, শেষ। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, পারপাসটা তাহলে আমার কি হবে, কোন একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। যেরকম উই রিড, এটা কিন্তু ভার্বরে মডিফাই করছে বাকিটা, এই জন্যই অ্যাডভার্ব ক্লজ। সো দ্যাট তুমি এইটুকু খেয়াল করবা যে ভার্বরে মডিফাই করলে সে অ্যাডভার্ব ক্লজ হয়, অ্যাডজেক্টিভরে মডিফাই করলে সে অ্যাডভার্ব ক্লজ হয়, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। উই রিড সো দ্যাট উই মে লার্ন, শেষ। তারপর ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, ধরো সো দ্যাট সাচ দ্যাট এগুলা থাকলে হয়। হি ইজ সাচ এ ফুল দ্যাট আই ক্যানট ট্রাস্ট হিম, তাহলে কি এটা কিন্তু আমার একটা কারণ বোঝাচ্ছে, এজন্য কি আমার এটা অ্যাডভার্ব ক্লজ হচ্ছে। তারপর ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন অথবা সাপোজিশন, অর্থাৎ ওই যে তোমার যে কন্ডিশনালস গুলা বোঝাচ্ছে, ইফ, ওয়েদার, আনলেস, এগুলা দিয়ে ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপর ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, মানে কন্ট্রাস্টিভ কোন একটা কিছু বোঝাচ্ছে, বৈপরীত্য বোঝাচ্ছে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তার মানে কি এটা তোমার বৈপরীত্য বোঝাচ্ছে। অলদো they were present they said nothing, তাহলে দো, অলদো, ইভেন দো, ঠিক আছে, কনসেশন বা কন্ট্রাস্ট যদি বোঝায় তাও কি তারা অ্যাডভার্ব ক্লজ হিসেবে বসবে। তারপর ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন অথবা ডিগ্রি, ধরো the same dot 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 as, so dot 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 as, such dot 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 as dot 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 as, তাহলে কি he is as strong as you, তাহলে কি dot 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 as থাকলে কি এটা হচ্ছে হবে, ঠিক আছে। দেখো এটা বলো সিকিউর ওয়েতে আসছে, ইউ ক্যান গো ওয়্যার এভার ইউ লাইক, তাহলে এটা আমার কি হচ্ছে, গো, গো হচ্ছে, ঠিক আছে। এটা কি হবে, ভার্বের পরে আমার যেহেতু আছে সেহেতু এটা আমার কি হবে, অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি হয়, সবগুলাই তো আছে ভাই, তাহলে এটা কি প্লেস বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। সিকিউর ওয়েতে 22-23 সালে আসছে, এই জন্য এটা করাইলাম, বুঝছো, যে কোনো না কোনো জায়গায় তো আসছে। স্ট্রাইক দ্য আয়রন while it is hot, তাহলে তুমি তো এটা বুঝতেই পারতেছো এটা কি অ্যাডভার্ব ক্লজ হবে, while আছে আর স্ট্রাইক একটা ভার্বরে মডিফাই করতেছে তাই। তারপর ধরো পারবা, সমস্যা নাই। বিহেভ, ভার্বের পরে আছে অ্যাজ জেন্টলম্যান বিহেভস, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। এই তো, তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্রেজ এন্ড ক্লজ। তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। সো থ্যাংক ইউ সবাইকে।